আমি পদ্মজা পর্ব 22। হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল, চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করলো, আম্মা। সেকেন্ড কয়েক পর পূর্ণার উপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিল। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না? হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখন অবাক চোখে তাকিয়ে আছে। হেমলতা পূর্ণার দিকে তাকান, জিজ্ঞাসা করেন, কি রে, কিছু জিজ্ঞাসা করেছি না? হয়েছে, দুপুরের আজান পড়বে, এতক্ষণ ঘুমিয়েছি, আগে আরও ডাকতে পারলি না? ঘুমাচ্ছিলে আরাম করে, তাই ডাকিনি। ফজরের নামাজটা পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পড়েছি। খেয়েছিস? না। এরকম আর কতদিন চলবে? যা খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চো চো করছে, কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায়। হেমলতা খোলা চুল হাতে খোপা করে নেন, এরপর কলপাড়ের দিকে যান। অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন, খাওয়া শেষ করে ঘরে আসিস। পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে। রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি খুঁড়ছেন। পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে। এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পূর্ণা ডাকলো, আম্মা। হেমলতা চমকে তাকান। পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হন। চমকানোর কি হলো? হেমলতা স্বাভাবিক হয়ে বসেন, জায়নামাজ ভাঁজ করেন ধীরে সুস্থে। এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন। পূর্ণা এসে বসে। হেমলতা ভারী কণ্ঠে বলেন, বাসন্তীর তোর প্রতি এত রাগ কেন? আম্মাকে বল, এখন রাগ নেই, প্রেমাপ্রান্তের মতো মিলেমিশে থাকতে পারবি না? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি। মাত্র উঠলে ঘুম থেকে, আগে খাও, এরপর কথা বলবো। আমি এখনই বলবো, কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা তো খারাপ না। আপা সত্যি একটা সংসার চাই, পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে, আমার কাজকর্মের একজন সঙ্গী হলো। বয়স তো হচ্ছে, একা সব সামলানো যায়। আপারও বয়স হচ্ছে, কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো না। কয়দিন পর তোর বিয়ে হবে, প্রেমার বিয়ে হবে, শ্বশুর বাড়ি চলে যাবি, তখন আমার একজন সঙ্গী থাকলো। আর এমন নয় যে আপার মনে বিষ আছে, আপারও ভালো মনের সঙ্গ দরকার, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে, প্রেমাপ্রান্তর জন্য জান দিতে প্রস্তুত। নিঃসন্তান বলে হয়তো এমন, আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়। ওনার মা বাবা মারা গেছে, আত্মীয় স্বজন নেই, এই বয়সে যাবে কই? আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না? সতীন হলেই যে খারাপ হবে, সৎ মা হলেই যে খারাপ হবে, এমন কোনো বাণী আছে? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল, এরপর বলল, কিন্তু উনি অনেক সাজগোজ করেন, যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না। তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না। শকে স উচ্চারণ করে, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন। হেমলতা পূর্ণার কথায় হাসলেন। পূর্ণা ওড়নার আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে এদিক সেদিক তাকাচ্ছে। হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন, বললেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করে দিতে পারে, তুই তোর বাসন্তী খালাকে স উচ্চারণ শিখাতে পারবি না? উনি শিখবেন? বললে অবশ্যই শিখবেন। সত্যি? বলেই দেখ। এখন যাব? যা, ঠিক আছে, যাচ্ছি আমি। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন, সেলাই মেশিনের সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সব শেষ করতে হবে। উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা, এদিকে ওদিক তাকেও খুঁজতে থাকলো। বাসন্তী কলপাট থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে, 2-3 বার ঢোক গিলে ডাকলো, শুনুন। বাসন্তী দাঁড়ালেন, পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বলল, আপনাকে আমি পড়াবো। কি পড়াইবা? লাহাড়ি ঘরের বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝে উঠতে পারছেন না, তবুও পূর্ণার পিছু পিছু গেলেন। বারান্দায় চকির উপর পূর্ণা বসলো। পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে। পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে দন্তস্ব উচ্চারণ শেখাবো আমি। দন্তাস্ব উচ্চারণ তো আমি পারি, আপনি দন্তাস্ব না বলে দন্তাস্ব বলেন, শুনতে ভালো লাগে না, বলুন দন্তাস্ব। বাসন্তী থতমতো খেয়ে যান, চোখ ছোট করে বলেন, দন্তাস্ব। হয়নি, বলুন দন্তাস্ব। দন্তাস্ব। আবারও হয়নি। আচ্ছা বলুন সংসার। 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 স অংসার। সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী। পূর্ণা বলল, উপরে চলে আসছেন কেন, দূরে বসুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন। পূর্ণা বলল, এবার বলুন সন্তান। সন্তান। ফাটাফাটি হয়ে গেছে, এবার বলুন আসছে। আসছে। আরে আবার স উচ্চারণ করছেন কেন, বলুন আসছে। আসছে। হয়েছে, এবার বলুন সাজগোজ। সাজগোজ। হাওলাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আলমগীর, খলিল সবাই আজ উপস্থিত আছেন। আমির 2 দিন পর শহরে ফিরবে, তাই আলমগীর চলে এসেছে। অতিরিক্ত গরম পড়েছে, বাড়ির চারপাশে এত গাছপালা, তবু একটু বাতাসের দেখা নেই। আমিনা, লতিফা বাতাস করছে, পদ্মজা, ফারিনা, রিনু খাবার বেড়ে দিচ্ছে।
পদ্মজা আমিরের থালায় মাংস দিতে আমির বলল, তুমি কখন খাবে? পদ্মজা চোখ তুলে তাকায়, বলল, আম্মার সাথে। এখন বসো না, জেদ ধরবেন না অনুরোধ, ফিসফিসিয়ে বলল পদ্মজা। এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায়। বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে। আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুর্তিতে আছে। বয়স ৩৫ হবে। এসে একবার রুম্পার কথা জিজ্ঞাসা করলো না। কি অদ্ভুত, বউয়ের প্রতি বিন্দুমাত্র মায়া ভালোবাসা নেই। সে যে স্পষ্ট বোঝা যাচ্ছে। রানী লাবণ্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসে। খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে। রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে। খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা। আচমকা রানী গড়গড় করে বমি করতে আরম্ভ করলো। সবাই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো। প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায়। আমিনা দ্রুত রানীকে ধরে কলপাড়ে নিয়ে যান। লাবণ্য, পদ্মজা, নূরজাহান, ফারিনা ছুটে যান পিছু পিছু। বাড়ির পুরুষেরা হাত দিয়ে উঠে পড়ে। মুহূর্তে একটা হইচই লেগে গেল। রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপাড়ে বসে পড়ে। আমিনা হাই হতাশ করে বিলাপ করছেন, আমার ছেলেটার কি হইল? কয়দিন ধরে খালি বমি করতেছে। জিনের আসর লাগলো নাকি? কতবার কইছি যখন তখন ঘর থেকে বাইর না হইতে। লাবণ্য তথ্য দিল, আপা রাইতেও ছটফট করে, ঘুমাতে পারে না। আমিনা কেঁদে কুল পাচ্ছে না। রানীর চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি রানীকে প্রশ্ন করলেন, আর কি কষ্ট হয় তোর? ও আম্মা, কবিরাজ ডাকেন। আমার ছেলেটার কি হইল? রানী ক্ষীণস্বরে বলল, মাথাটা খালি চক্কর মারে। নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন, এই ছেড়ি, তোর শরীর খারাপ শেষ কবে হইছে? 2 মাস হবে। কথা বলে রানী চমকে উঠল। সবাই কি ধারণা করছে? সে চোখ তুলে উপরে তাকাই। সবাই উৎসুকে দাঁড়িয়ে আছে, কেমন করে যেন তাকিয়ে আছে। রানীর শরীর কাঁপতে থাকে। আমিনা মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, এমন কিছু হয় নাই আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমার ছেড়ি এমন না। হেইডা কবিরাজ আইলে কম যাইব। এই ছেড়ির জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয়, কাইটটা গাঙে ভাসাইয়া দিয়াম। মনে রাইহ বউ। নূরজাহান বললেন রাগী স্বরে। রানীর গলা শুকিয়ে কাঠ। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে। একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা চিৎকার করে উঠলেন, ও রানী! রানীর অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাথাড়ি মেরেছেন। কারো কথা শুনেনি। রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে, রানী গর্ভবতী এই খবরটা বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে। মগামদন, লতিফা, রিনু ভয়ে অদমরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ যদি বাইরে এই খবর বের করে, নিশ্চিত সবাই তাদেরকে ভুল বুঝবে। রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে। সারা গায়ে মারের দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন। খলিল হাওলাদারকে বারবার পাষাণ বাপ বলে আখ্যায়িত করছেন। পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফারিনার হাতে দিল। ফারিনা রানীর মুখে চোখে পানি ছিটিয়ে দিল। রানী কিছুতেই চোখ খুলছে না। লাবণ্য ফুপিয়ে কাঁদছে। রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক, তবে ভালো তো বাসে। দরজার বাইরে থেকে শুনছে রানীর চিৎকার। রানী চিৎকার করে ডাকছিল, আম্মা, দাদা ভাই, লাবণ্য, কই তোমরা? আব্বা মায়েরা ফেলতেছে, বাঁচাও তোমরা আমারে। লাবণ্য, কই তুই? আম্মা। দরজার সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে, ডেকেছে। খলিল হাওলাদার সাড়া দেননি। এক নিঃশ্বাসে মেরে গেছেন। রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন। রাগের বশে রানীর তলপেটে বেশি আঘাত করেছেন। আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে। পদ্মজা আমিরের পাঞ্জাবি 2 হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করেছে, আল্লাহর দোহাই লাগে, আপনি সব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার, পারেনি। যখন করাত আনার জন্য প্রস্তুত হয়, তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন। রানীর গলার স্বর থেমে যায়, আর শোনা যাচ্ছে না। সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপুড় হয়ে পড়ে আছে, শরীর রক্তাক্ত। আমিনা রানী বলে চিৎকার করে উঠেন। ছুটে আসেন রানীর কাছে। মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজ নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারের জন্য নিচে আসেননি। রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেনই, আর আসার নাম নেই। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছা হয়নি? এতই কঠিন মন। কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খোলে। ফারিনা আমিনাকে বললেন, ছেড়ির বিয়া দিতে কইছিলাম, দিলি না। ছেড়ির কথা শুনছিলি তোরা? এখন তো মজা বুঝতেই হইব। 20 বছরের যুবতী ছেড়ি এখন বাপের ঘরে থাকে। আমিনা কিছু বলতে পারলেন না। আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মজিদ ঘরে প্রবেশ করলেন। ফারিনাকে জিজ্ঞাসা করলেন, মেয়েকে জিজ্ঞাসা করো এই অকামের সাথীকে। পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘুমটা টানা। ফারিনা রানীকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার বাপ কেডাই? রানী কিছু বলছে না, ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ বেয়ে জলের ধারা নামছে। ফারিনা তেজ নিয়ে বললেন, কি রে ছেড়ি, এখন কথা হয় না কেন? বাচ্চার বাপের নাম কি তা কইবি তো? বিয়া তো দেওয়ান লাগবো। তবুও রানী চুপ। তার কান্নার বেগ বেড়ে গেছে। মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন, লাবণ্য। লাবণ্য কেঁপে উঠল।
মজিদ জিজ্ঞাসা করলেন, তোর তো জানার কথা, একসাথে থাকিস, কার সাথে রানীর সম্পর্ক ছিল? লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে, আর চোখে রানীকে দেখে। রানী অন্যদিকে তাকিয়ে আছে। লাবণ্য বুঝতে পারছে না তার কি বলা উচিত। মজিদ ধমকে ওঠেন, লাবণ্য সত্য বল, কিছু লুকানোর চেষ্টা করবি না, তাহলে তোরও এই দশা হবে। লাবণ্য ভয়ের চোটে গড়গড় করে বলতে থাকলো, আপার সাথে অবৈদুল ভাইয়ের সম্পর্ক আছে, দুইজনে প্রায়ই দেখা করে বাড়ির পেছনে, খালের পাড়ে, অনেক বছর হয়েছে প্রেমের। রানীর কান্নার শব্দ বেড়ে যায়। ফারিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বললেন, এই ছেড়ি চুপ কর, এখন মেলাইতে সুস্ক্যারে, কোকাম করার সময় মনে আসিল না? আমারে কইতে পারলি না তোর আবদুল্লারে পছন্দ? আর আব্দুলি কেমন বাসের মানুষ, প্রস্তাব লইয়া আইতে পারে নাই, তোরে ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইতেছে। নিজের বাড়ি মানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল। রানী কাঁদতে কাঁদতে বলল। ফারিনা পাল্টা বললেন, কয়দিন তরসয় নাই, শরীর গরম হইয়া গেছিল বেশি, খারাপ ছেড়ি কোনহানকার। আমিনা ঘরে ঢুকতে মজিদ গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুল রে ধরে নিয়ে আই। আমির অবাক হয়ে বলল, আব্দুল করছে এই কাজ? ও তো এমন না, মুখ দেখে বোঝা যায় না কে কেমন। আমির উত্তরে কিছু বলল না। রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে মাত্র। রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে, আকুতি করে বলল, দাদা ভাই, ওনারে কিছু কইও না, ওনারে মাইরো না, আমি তোমার পায়ে পড়ি। ও কাকা, আমারে মারো, ওনারে মাইরো না। কি পাগলামি করছিস, পাছাড় রানী, দাদা ভাই দোহাই লাগে। আমির রানীকে দুই হাতে তুলে দাঁড় করালো, এরপর কোমল কণ্ঠে বলল, কিছু করব না, শুধু নিয়ে আসবো, বিয়ে পড়িয়ে দেব। সত্যি দা ভাই, সত্যি। রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। আমির বেরিয়ে যায়। মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন। রানী মাথা ঘুরে পড়ে যেতে নিলে পদ্মজা ধরে ফেলে। আমিনা ফারিনা এগিয়ে আসেন, তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। বিয়ে হবে শুনে ভেতর ভেতর রানীর খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয়। যখন যেখানে যেতে বলেছে তখন সেখানে গিয়েছে, দ্বিতীয়বার ভাবেনি, অন্ধভাবে ভালোবেসেছে। কত দিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে অবশেষে। রানী নিজের অজান্তে বাঁকা হাসে, তৃপ্তকর হাসি, কিছু পাওয়ার হাসি। উপস্থিত আর কেউ কিছু খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল করে। এই হাসি বেশিক্ষণ থাকলো না। বিকেলবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল, আব্দুল খুন হইছে গত রাতে। মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রানীর কানে কথা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায়, নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছার প্রদীপ। পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিটি মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায়? এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায়? আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলেরই খুনি? পদ্মজা চেয়ার টেনে বসে, মাথা ব্যথা করছে খুব, রক দপদপ করে কাঁপছে। চোখ বন্ধ করে ভাবে, এই অন্তলপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে? ভাবতে গেলে শরীর কেমন করে। শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয়, কুলকিনারা পাওয়া যায় না।